Welcome class 10 to your class again. ওকে, আমরা আগের দিন মাইটোসিস পদ্ধতির প্রথম দুটো দশার কথা পড়েছি, যেটার নাম হলো প্রোফেজ আর মেটাফেজ। আজকে আমরা তার পরবর্তী যে দুটো দশা অর্থাৎ অ্যানাফেজ আর টেলোফেজ, এই দুটো পড়ে গোটা মাইটোসিস পদ্ধতিটা একটা ছোট্ট রিক্যাপ করব। তার আগে আমি যদি একটা ছোট্ট তোমাদের রিকল করাই যে গতদিন তোমরা প্রোফেজ আর মেটাফেজ এই দুটো দশায় কি পড়েছো মূলত তোমরা পড়ছিলে কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস যে ধাপ, সেটা অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন কিভাবে হয়। নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে চারটে ধাপের প্রথম দুটো ধাপে তোমরা দেখেছো যে প্রথমে নিউক্লিয়াসটার ধাপে ধাপে কিছু পরিবর্তন হয়। সেটা হলো নিউক্লিয় পর্দার অবলুপ্তি থেকে শুরু করে নিউক্লিয়াসের ভিতরে যে প্লাজম বা নিউক্লিয় রস থাকে সেটা নিউক্লিয় পর্দা থেকে বেরিয়ে প্রোটোপ্লাজমের মধ্যে চলে আসে, অর্থাৎ যেটাকে বলা হয় নিউক্লিয় রসটা নির্গত হয়ে প্রোটোপ্লাজমে এটার সংযোজন হচ্ছে সেই ঘটনাটা। আর দেখেছো কি না, স্পাইরালাইজেশন, অর্থাৎ নিউক্লিয় জালিকাগুলো ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং কুণ্ডলীকৃত হয়ে এটা একটা ক্রোমোজোম রূপে অবস্থান করছে। তারপর তোমরা মেটাফেজ দেখেছো যে যখন কুণ্ডলীকৃত হয়ে একটা সম্পূর্ণ এরকম ক্রোমোজোম তৈরি করছে। তো এইভাবে প্রত্যেকটা দশায় আমরা কি দেখব, মেটাফেজের দশাগুলোয় নিরক্ষীয় রেখা বরাবর অর্থাৎ কোষের 90 ডিগ্রি যে অঞ্চলটা, বিষুব রেখা যে অঞ্চলটা বরাবর ক্রোমোজোমগুলো পর পর সজ্জিত হয়ে অবস্থান করছে। আচ্ছা, এবার তোমরা আরো দুটো ঘটনা দেখেছিলে, দুটো টার্ম, একটা হলো অ্যাস্ট্রাল রশ্মি বা বেনতন্তু, আর একটা তোমরা নাম আগের দিন জেনেছো যেটার নাম হলো মাইক্রোটিউবিউল। তো আমি বলেছিলাম এই অ্যাস্ট্রাল রশ্মি ব্যাপারটা এটা তৈরি হয় প্রাণী কোষের ক্ষেত্রে, আর মাইক্রোটিউবিউলটা হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। হ্যাঁ, দুটোই কিন্তু ক্রোমোজোমগুলোকে ওই সেন্ট্রিওলের সঙ্গে যুক্ত করে পৃথক করতে সাহায্য করে, কিন্তু টার্ম দুটো আলাদা এবং অবশ্যই গঠন দুটো আলাদা। মাইক্রোটিউবিউল আর অ্যাস্ট্রাল রশ্মি দুটোর যেরকম দুটো শব্দ আলাদা, সেরকম গঠনও কিন্তু দুটো আলাদা, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষে। তো এই অবধি আগের দিন আমরা পড়েছিলাম। আজ আমরা শুরু করছি অ্যানাফেজ থেকে। অ্যানাফেজে এবার কি হবে, তোমরা আগের দিন কত দূর পড়লে তাহলে, নিরক্ষ রেখা বরাবর অর্থাৎ বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হয়ে রয়ে গেছে ক্রোমোজোমগুলো। ক্রোমোজোম, ক্রোমাটিড নয় কিন্তু। যখন কোষ বিভাজন হয় তখন এই ক্রোমোজোমগুলো একদম মাঝ বরাবর বিভাজিত হয়ে যায় এবং তৈরি করে অপত্য ক্রোমোজোম অথবা ক্রোমাটিড। বোঝা গেল? আমি অ্যানাফেজ দশার কথা বলছি, আগে মুখে এক্সপ্লেন করব, তারপর অবশ্যই কম্পিউটার স্ক্রিনের হেল্প নিয়ে তোমাদের বোঝাবো। তো এবার অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। কি করে হয় জানো? যখন আমরা মনে করো ঘুড়ি ওড়ালে আমাদের ঘুড়িটা হাতে লাটাইটা থাকে বলে সেই সুতোর টানে ঘুড়িটা উঠতে পারে। সুতোর টানটা যে এই টানের কাজটা করে কে জানো? এই টানের কাজটা করে সেন্ট্রিওলটা। মনে করো তোমার কাছে তোমার ঘুড়ির লাটাই, সেন্ট্রিওলটা একটা উত্তর মেরুতে রয়েছে, একটা দক্ষিণ মেরুতে রয়েছে। আর ঘুড়ির লাটাইয়ের যে সুতোটা, ওই সুতোটা হচ্ছে ওই অ্যাস্ট্রাল রশ্মি প্রাণী কোষের ক্ষেত্রে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল। ছবি দেখতে দেখতে কথাটা শুনবে আমার। হলো, আর ঘুড়িটা কি? ঘুড়িটা হলো আলাদা হয়ে যাওয়ার পর অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো। অ্যানাফেজের ছবিটার দিকে তাকাও, মেরু অঞ্চল রয়েছে, ওটা দেখো সেন্ট্রিওলটাকে বোঝাচ্ছে, ওটা মনে করো তোমার ঘুড়ির লাটাই। যে লাটাই টানটা দিচ্ছে ঘুড়ি অর্থাৎ অপত্য ক্রোমোজোম গুলোকে, সেটা হচ্ছে কে না, সেটা হচ্ছে তোমার বেনতন্তু অথবা অ্যাস্ট্রাল রশ্মি যেটাকে বলছি সেগুলো। অর্থাৎ তোমরা যেগুলো পড়েছো যে আগের দিন অবিচ্ছিন্ন তন্তু, বিচ্ছিন্ন তন্তু, এগুলো অবিচ্ছিন্ন তন্তু না, এক্ষেত্রে অপত্য ক্রোমোজোমাল তন্তুটাকেই আমরা বুঝবো। এবার তারপর কি হচ্ছে, এবার যখন দুটো আলাদা হয়ে যাবে, দুই প্রান্তে হয়ে যাবে, তখন দুটো আলাদা হয়ে যাওয়া অপত্য ক্রোমোজোম গুলো দুটো মেরুতে না গমন শুরু করবে, বা বলতে পারো চলন শুরু করবে, মানে দুদিকে মুভ করতে শুরু করবে। এই ঘটনাটার একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। অর্থাৎ এই যে দেখো মেরু অঞ্চল দিয়ে সেন্ট্রিওলের সঙ্গে, মেরু অঞ্চল অবস্থিত সেন্ট্রিওলের সঙ্গে এই যে
ক্রোমোজোমাল তন্তু দ্বারা ক্রোমোজোমগুলো যুক্ত ছিল। ক্রোমোজোমগুলো প্রথমে অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিডে পরিণত হবে, পৃথক হয়ে তারপর ক্রোমাটিডগুলো এই মেরুর দিকে, এই চারটে এই দিকে যাবে, এই চারটে এই মেরুর দিকে যাবে। এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে কি না, বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন। এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। আমি তোমাদের একবার মেটাফেজ থেকে গত দিনের দেখাচ্ছি, ভালো করে দেখো। তোমরা জানো যে বেমতন্তু বা অ্যাস্ট্রাল রশ্মি যেটা বলছি ওটা যুক্ত থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে অবস্থিত কাইনেটোকোর বলে যে প্রোটিন অংশ রয়েছে সেই জায়গাটায়। দেখো মেটাফেজের বিষুবরেখা ইকুয়েটোরিয়াল প্লেট ওয়াইজ সবকটা সজ্জিত রয়েছে। সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর হলো লাল অংশটা যুক্ত রয়েছে। এবার ঘুড়ির সুতোয় যদি টান পড়ে তবে তো ঘুড়ি গুটিয়ে লাটায়ের কাছে আসে। ঠিক একইভাবে ওই ক্রোমোজোমাল তন্তু অর্থাৎ যেটা কিনা অ্যাস্ট্রাল রশ্মি, ওগুলোতে টান পড়বে, অ্যানাফেজ দশা শুরু হচ্ছে দেখো, তবে গিয়ে ক্রোমোজোমগুলো পরস্পরের থেকে পৃথক হবে, অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড তৈরি হবে এবং দুটো মেরুর দিকে দুটো চলন শুরু হবে। কখন? শুধুমাত্র যদি টান পড়ে ক্রোমোজোমাল তন্তুতে তবেই কিন্তু দুই মেরুর দিকে চলনটা শুরু হয়। এটা হলো অ্যানাফেজ দশায় হচ্ছে ঘটনাটা। আশা করি বুঝতে পারলে। এবার মনে করো আমি প্রথম দিন যখন বোঝাতে শুরু করেছিলাম একবার বলেছিলাম যে ক্রোমোজোমের অবস্থান অনুসারে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। মনে করো বলেছিলাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, চারটে ভাগ। এই যে ক্রোমোজোমটা যখন তোমাদের ভিডিওতে দেখালাম পৃথক হচ্ছে, এই পৃথক যখন হয় তখন পৃথক হওয়ার সময় এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে আসলে এই বিভাজনটা না ঘটে। মানে অ্যানাফেজীয় চলনটার সময় যে অপত্য ক্রোমোজোমে পরিণত হবে, এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারেই কিন্তু ক্রোমোজোমগুলোকে তখন এই আলাদা আলাদা নামকরণটা করা হয়। সব ক্রোমোজোমে একই জায়গায় মানে মিড পয়েন্টে সেন্ট্রোমিয়ার থাকবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। সেজন্য অ্যানাফেজ যে দশাটা রয়েছে ওটার লাস্ট পয়েন্টটা পরও সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে ভি কখন বলা হবে? যখন মেটাসেন্ট্রিক মানে এক্স্যাক্টলি মিড পয়েন্ট বরাবর যদি অবস্থান করে তাহলে এটাকে আমি বলতে পারি মেটাসেন্ট্রিক। আচ্ছা, এল কখন? যখন সাবমেটাসেন্ট্রিক, এইরকম প্রান্তে অবস্থান করছে, মানে এটাকে তুমি এরকম সোজা করে দাও আর এটা রইলো এইটুকুনি সাবমেটাসেন্ট্রিকের মধ্যভাগে একটু গিয়ে সরে যখন অবস্থান করে। তারপরে হলো যখন একদম প্রান্ত ভাগে চলে আসছে, ধরো মনে করো সেন্ট্রোমিয়ারটা যদি এই জায়গাটায় থাকে তখন এটাকে জে শেপের বলা হয় বা অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়। আর একদম যদি প্রান্ত এই অংশটায় চলে আসে তাহলে তো এটাকে বলা হবে আই শেপের, এটা দেখতে হয় বা টেলোসেন্ট্রিক বলা হয়। আশা করি বুঝতে পারলে। নেক্সট চলে আসা যাক আমাদের মাইটোসিসের একদম লাস্ট দশা, যেটার নাম হলো টেলোফেজ। টেলো মানেই বুঝতে পারছো, টেল মানেই প্রান্ত বা শেষ। তো টেলোফেজে কি হবে? প্রোফেজে যা যা ঘটেছিল তার ঠিক অপোজিটটা হবে। তার কারণ আমার ক্রোমোজোম এই মুহূর্তে ভাগ হয়ে গেছে, ক্রোমোজোমগুলোকে আমার ডাবল করা ছিল যেটা কিনা ভাগ হয়ে আমি দেখতে পেয়েছি এই প্রান্তে চলে এসছে। এবার আমার তাহলে ক্রোমোজোম তো হয়ে গেল, এবার তাহলে আমি দুটো কমপ্লিট নিউক্লিয়াস তৈরি করে নিই। অর্থাৎ প্রথম যে ঘটনাটা ঘটবে দেখো এটাকে বলছে ক্রোমোজোমগুলো বিপরীত মেরু প্রান্তে পৌঁছানোর পর ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে। ওখানে কি হয়েছিল? কুণ্ডলীকৃত স্পাইরালাইজেশন শুরু হয়েছিল, কুণ্ডলীকৃত হওয়া শুরু হয়েছিল। এখানে কুণ্ডলীটা খুলে যেতে শুরু করবে, তার কারণ আবার তো তাকে ক্রোমোজোম তন্তু হিসেবে অবস্থান করতে হবে, ক্রোমোজোম আর থাকার প্রয়োজন নেই। এবার ক্রোমোজোম তন্তু হিসেবে ফাইবারের মতোই সেই চাউমিনের দলার মতো আবার এই অবস্থাটা ফিরে যেতে শুরু করবে। তাই বলছে কুণ্ডলী খুলে যেতে থাকে এবং ঘনীভবনও কমে যায়। ঘনীভবন অর্থাৎ ওই যে আগের দিন দেখিয়েছিলাম গুটিয়ে যেভাবে থাকে কন্ডেনসেশন ব্যাপারটা, সেই ঘনীভবনটাও কমে যায় এবং অপত্য ক্রোমোজোমগুলি দীর্ঘ ও সরু হয়, লম্বা একটা একটা করে লম্বা সুতোর মতো করে অবস্থান করবে। 2 নাম্বার, বেম তন্তুগুলি বিলুপ্ত হয়। আর তো বেম তন্তুর দরকার নেই, বিভাজন তো কমপ্লিট, দুই প্রান্তে অ্যানাফেজীয় চলন হয়ে অপত্য ক্রোমোজোম 2 মেরুতেই পৌঁছে গেছে। প্রাণী কোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তু বা স্টেম বডি গঠন করে। এই স্টেম বডির একটা কাজ আছে, সেটা হলো সাইটোকাইনেসিসে এটা একটা কাজে লাগে, পরে আসছি। নেক্সট পয়েন্ট বলছে উভয় প্রান্তের ক্রোমোজোমগুলি ঘিরে নিউক্লিয় পর্দা গঠিত হয়। ওই প্রান্তে এই প্রান্তে আস্তে আস্তে নিউক্লিয় পর্দা যেটা বিলুপ্ত হয়ে গেছিল প্রোফেজে, টেলোফেজে গিয়ে আবার পুনরাবির্ভাব ঘটতে শুরু করে। নেক্সট নাম্বার 4, প্রতিটি নিউক্লিয়াস আবরণীর মধ্যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। স্বাভাবিক, দীর্ঘ ও সরু ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জালকে রূপান্তরিত হয়।
রাইট? এইমাত্র বোঝালাম। তাহলে এবার আমি দেখতে পাবো নিউক্লিয় পর্দারও আমার পুনরাবির্ভাব ঘটলো, নিউক্লিয় যেটা প্লাজম ছিল সেটারও পুনঃসংযোজন ঘটলো, নিউক্লিয় লার্সেরও আবির্ভাব ঘটলো, ক্রোমোজোমগুলি এবার তাদের অকুণ্ডলীকৃত অবস্থায় ফিরে গিয়ে বা ঘনীভূত অবস্থাটাকে আবার কমিয়ে ফেলার ফলে অপত্য আমার ক্রোমোজোমগুলো ফিরে পেলাম। তাহলে আলটিমেটলি আমি দুখানা আলাদা আলাদা অপত্য নিউক্লিয়াস পেয়ে গেছি। তাহলে এইভাবে আমি দেখব সম্পূর্ণ দুটো নিউক্লিয়াস স্ফীত হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে এবং আমার মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের পুরো পদ্ধতিটা কমপ্লিট হচ্ছে। অর্থাৎ টেলোফেজ হওয়া মানে প্রোফেজ থেকে যেখানে শুরু করেছিলাম টেলোফেজে আসতে আমার মেন মোটো যেটা ছিল ক্যারিওন মানে কি নিউক্লিয়াস, দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি কমপ্লিট। তাহলে আমার ক্যারিওকাইনেসিস বোঝানো কমপ্লিট হলো। এবার আমি তোমাদের কম্পিউটারের হেল্প নিয়ে পর স্টেপগুলো আর একবার রিক্যাপ দেখাচ্ছি, মন দিয়ে প্রত্যেকে ভিডিওটা দেখবে। প্রথম শুরু হচ্ছে এটা প্রোফেজ। আমি যদি তোমাদের একবার প্রোফেজটা গোটাটা দেখতে বলি পর দেখো প্রোফেজ থেকে ঘটনাটা কি ঘটে। নিউক্লিয়াস জুম করছে ছবিটাকে, ভিতরে ক্রোমাটিন জালিকাগুলো রয়েছে, প্রথমে ঘনীভূত হলো, কুণ্ডলীকৃত হলো, স্পাইরালাইজেশন যেটাকে বলে। তাহলে ওই চাউমিন অবস্থাটা থেকে আলাদা আলাদা ক্রোমোজোম গঠন হলো। প্রথম নিউক্লিওলাস অবলুপ্ত হতে শুরু করলো, অবলুপ্ত হয়ে গেল। এই যে ঘটনাটা দেখলে এটাকে বললো নিউক্লিয়াসের জল বিয়োজন, মানে নিউক্লিয় প্লাজমটা ভ্যানিশ হয়ে গেল। এবার প্রোফেজ তাহলে আমার কমপ্লিটের প্রায় পথে। দেখো দুই প্রান্ত থেকে দুটো সেন্ট্রাল থেকে অ্যাস্ট্রাল রশ্মি বা যেটাকে বলা স্পিন্ডল ফাইবার গঠন হলো, শুরু হলো। গঠনটা শুরু হয়েছিল প্রোফেজে অ্যান্ড এবার আসছি মেটাফেজ। সেই অ্যাস্ট্রাল রশ্মিগুলো ক্রোমোজোমের পার্টিকুলারলি ওই যে রেড কালারের অংশটা যেটাকে বলা হয় কাইনেটোকোর, সেই জায়গাটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখো একদম বিষুবরেখা অঞ্চল বরাবর সজ্জিত হয়ে রয়েছে ক্রোমোজোমগুলো, সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়ে গেছে। এবার যুক্ত হলেই তো শুধু হলো না, পরস্পরের থেকে পৃথক করতে হবে ওই ক্রোমোজোমগুলোকে, অর্থাৎ অপত্য ক্রোমোজোমে সেগুলোকে পরিণত করতে হবে। তাহলে অপত্য ক্রোমোজোমে পরিণত করার জন্য কি হবে না, ওই তন্তুগুলোতে টান পড়বে দুই মেরুর দিকে। এবার যত টান পড়বে ঘুড়ির সুতোর সঙ্গে তুলনা করে বলেছিলাম, তত কি হবে, অপত্য ক্রোমোজোমে বিভেদিত হয়ে গিয়ে দুই মেরুর দিকে চলন শুরু হবে, যেটাকে বলা হয় অ্যানাফেজিও চলন। ওই মেরুর দিকে ওগুলো গেল, এই মেরুর দিকে এই ক্রোমোজোমগুলো আসতে শুরু করলো। মাঝে রয়েছে অবিচ্ছিন্ন তন্তু, যেটা দুই মেরুর মধ্যে সংযোগ রাখে, আর বিচ্ছিন্ন তন্তু হলো যেটা ক্রোমোজোমের সঙ্গে সংযোগটা রাখে। এবার লাস্ট চলে এসো টেলোফেজ। প্রোফেজের এক্সাক্ট অপোজিট ঘটনাগুলো ঘটবে। দেখো প্রথমেই ডটার ক্রোমোজোম মানে অপত্য ক্রোমোজোমগুলো বলছে, দেখো লিখছে ডিকয়েলিং, অর্থাৎ এগুলো আবার সেই অকুণ্ডলীকৃত হতে শুরু করলো। প্রোফেজে কুণ্ডলীকৃত হয়েছিল, এবার অকুণ্ডলীকৃত হলো, দুই প্রান্তে তো চলেই গেছিল। তাহলে আবার নিউক্লিয় প্লাজম যেটা সেটার সংযোজন ঘটবে, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটবে এবং আলটিমেটলি আমার দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে এই রূপে আমাদের ক্যারিওকাইনেসিস পদ্ধতিটা কমপ্লিট হলো। এবার আমরা আসবো আজকে মাইটোসিসের দ্বিতীয় যে ভাগ, ক্যারিওকাইনেসিসটা কমপ্লিট করলাম, দ্বিতীয় যে ভাগ সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন তো পড়লে, কিন্তু হোয়াট অ্যাবাউট সাইটোপ্লাজম? তো সাইটোপ্লাজম অর্থাৎ আমাদের যেটা ধাত্র, যেটার মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু থেকে শুরু করে সমস্ত উপাদানই থাকে, সেইটার বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সেটার বিভাজন কি করে হয়? উদ্ভিদ কোষে প্রাণী কোষে দুই রকম পদ্ধতিতে হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা পার্টিকুলার টার্ম আছে, প্রত্যেকে বইতে আন্ডারলাইন করবে, বলছে বেমের বিষুব অঞ্চল বরাবর, মানে কোষের একদম একদম 90 ডিগ্রি অংশটা বরাবর কি হয়, মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্ম তন্তু একদম গুচ্ছাকারে জমা হয়, ছোট 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 এরকম মাইক্রোফিলামেন্ট বলে এক রকমের মানে কি বলবো, এক রকমের গঠন জমা হতে শুরু করে। সেই প্রত্যেকটা মাইক্রোফিলামেন্ট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় কি জানো? তৈরি করে ফ্র্যাগমোপ্লাস্ট। ভালো করে আন্ডারলাইন করবে এবং টার্মটার পাশে স্টার দেবে, এটা তুলে প্রশ্ন আসে। হলো এই ফ্র্যাগমোপ্লাস্ট গুলো গঠন করে, যা গলগি ভেসিকলের সঙ্গে, গলগি ভেসিকল মানে গলগি বডির, তোমরা মনে করো পড়েছিলে যে গলগি বডি মোট 3টে উপাদান দ্বারা গঠিত, এই ভেসিকল, ভ্যাকুওল, এই হলো সেই ভেসিকল। তো সেটার সাথে যুক্ত হয়ে উদ্ভিদ কোষ, যেহেতু উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বডি একটু বেশি গুরুত্বপূর্ণ, তো তার ভেসিকলের সঙ্গে এই ফ্র্যাগমোপ্লাস্ট যুক্ত হয়ে
তৈরি করে কোষপাত বা সেল প্লেট। তোমরা বইতে পেন্সিল দিয়ে বইয়ের উপরের দিকে লিখে রাখবে, সেল প্লেট বা কোষপাত ইকুয়ালস টু ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস গলগি ভেসিকল। এই কথাটা লিখে রাখবে প্রত্যেকে, বোঝা গেল? এবং শুনে রাখো, এই যে কোষপাত বা সেল প্লেটটা গঠন হলো, এটাই পরবর্তীকালে ক্রমশ দৃঢ় হয়ে যায় এবং দৃঢ় হয়ে গিয়ে এটা কি করে না, এটা একটা সম্পূর্ণ কোষ প্রাচীর তৈরি করতে সাহায্য করে এবং একটা সময় দুটো কোষ পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। বোঝা গেল? এটা হলো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস পদ্ধতিটা। দেখো, এই অপত্য নিউক্লিয়াস দু প্রান্তে ছিল, এটা গলগির ভেসিকল। অলরেডি এর মধ্যে ফ্র্যাগমোপ্লাস্ট গুলো রয়েছে, তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট ভেসিকল দুটো একসাথে তৈরি করবে কি না কোষপাত বা সেল প্লেট। এটা যত ক্রমশ মানে দৃঢ় হতে শুরু করবে, একটা সময় তৈরি করবে একদম নতুন নির্মিত কোষ প্রাচীর। দেখো, এই যে কমপ্লিট একটা কোষ প্রাচীর এখানে গঠন শুরু হয়েছে। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এবার দেখো প্রাণী কোষের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। মাতৃকোষ রয়েছে, তোমরা কখনো বাড়িতে মায়েদের নিশ্চয়ই আটা থেকে আলাদা আলাদা করে প্রত্যেকটা ওই লেচি তৈরি করতে দেখবে। তো এই আটা লেচিকে যেমন মাঝখান থেকে প্রেসার দিলে দুটো দুই ভাগে আলাদা ভাগ হয়ে যায়, প্রাণী কোষে সাইটোকাইনেসিসটা ওইভাবেই ঘটে। একটা মাতৃকোষ রয়েছে, নিউক্লিয়াস তৈরি হয়েছিল ক্যারিওকাইনেসিসের সুবাদে, তাহলে এই প্রান্তটা বরাবর না একটা ভাঁজ সৃষ্টি হয়, যেটাকে বলা হয়, এই ভাঁজ বা খাঁজটাকে একটা পার্টিকুলার টার্ম আছে যেটাকে বলা হয় ক্লিভেজ। হ্যাঁ, ক্লিভেজ, এই খাঁজ সৃষ্টি হওয়ার ঘটনাটাকে ক্লিভেজ বলে। তো একটা সময় পর দুটো কোষ এই খাঁজটা যখন খুব কাছাকাছি এসে দুদিক থেকে জুড়ে যায়, তখন দুটো আলাদা আলাদা অপত্য কোষ সৃষ্টি হয়ে যায়। অপত্য কোষ সৃষ্টি হওয়ার ফলে দেখো আমাদের সাইটোকাইনেসিসটা সম্পূর্ণ হয়ে গেল প্রাণী কোষের ক্ষেত্রেও। এবার আমরা একদম লাস্ট পোর্শনে চলে এসেছি। আজকের দুটো টার্ম শিখি, আজকের মতো ক্লাস আমরা শেষ করব। সিনোসাইট কাকে বলে আর সিনসাইটিয়াম কাকে বলে। তোমরা দুটো ধাপ পড়লে যখন কোষ বিভাজন হয়, একটা নিউক্লিয়াসের আর একটা হলো সাইটোপ্লাজমের, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। আচ্ছা, মনে করো তোমরা তো প্রথম ক্যারিওকাইনেসিসটা অনেকটা ডিটেলসে পড়লে, তো তোমরা জানলে দুটো নিউক্লিয়াস অপত্য অবশ্যই প্রথমে তৈরি হয়। যদি কখনো এরকম হয় যে নিউক্লিয়াসের তো বিভাজনটা হলো, অর্থাৎ ক্যারিওকাইনেসিসটা সম্পূর্ণরূপে হলো, কিন্তু সাইটোকাইনেসিসটা হলো না, অর্থাৎ সাইটোপ্লাজমের কোনোরূপ বিভাজনই ঘটলো না, তাহলে কি হবে? একটাই কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস তো তৈরি হবে, কিন্তু সাইটোপ্লাজম কোনোদিন বিভাজিত হওয়ার না ফলে প্রত্যেকটা কোষের সঙ্গে যুক্ত হয়ে রইবে। এই যে অদ্ভুত একটা অবস্থা, অর্থাৎ একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষের যে অবস্থা, এটাকে বলা হয় সিনোসাইট উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর যদি এটা প্রাণী কোষ হতো তাহলে আমরা বলতো সিনসাইটিয়াম। তোমাদের একটা ছবি দেখাচ্ছি, দেখি আমি এটা শেষ করব। তবে একটা কথা বলে দিই, সেটা হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য তোমাদের বইতে রয়েছে, তোমরা ভালো করে পড়বে। মাইটোসিস এবং মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব তোমরা খুব মন দিয়ে ভালো করে পড়বে। এই হলো সেই দশা। এই যে এই দুটো ছবির দিকে ভালো করে খেয়াল করো, এই ছবিটা অথবা এই ছবিটা, বাকি কোনোটা দেখবে না, এই ছবিটা আর এই ছবিটা। দেখো এতগুলো নিউক্লিয়াস রয়েছে, কিন্তু কোষগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা থেকে আলাদা না, কোষগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়েই রয়ে গেছে। এই রকম অবস্থাটাকেই বলা হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিনোসাইট, প্রাণী কোষের ক্ষেত্রে সিনসাইটিয়াম। সো দ্যাটস ইট ক্লাস। আমাদের আজকে এই অবধি বলে আমি এই অংশটা শেষ করছি। আমাদের মাইটোসিসটা তাহলে পুরোটা পড়া কমপ্লিট হয়ে গেল। তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে বাড়িতে পড়ো। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই, ক্লাসে তো আমরা বসছি, তখন ডিসকাস করা যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মাকে যত্ন নেবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ইন ক্লাস। থ্যাংক ইউ।